সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ অধ্যায় ৭ আমাদের চারপাশের পরিবর্তন পড়ব। তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো পড়ব: পরিবেশের বিভিন্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ধাতু সংরক্ষণের গুরুত্ব, সালোক সংশ্লেষণ, পানিচক্র, কার্বন চক্র, অক্সিজেন চক্র, রাসায়নিক পরিবর্তনের বিভিন্ন বাস্তবিক প্রয়োগ। আমাদের চারপাশে প্রতি মুহূর্তে নানা কিছু ঘটে যাচ্ছে, সেগুলোর মধ্যে কোনোটা আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়, কিছু অপ্রয়োজনীয়, কিছু আবার ক্ষতির কারণ হতে পারে। প্রকৃতিতে ঘটা এসব নানা ঘটনায় বিভিন্ন পদার্থের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সাধিত হয়। তো এখন আমরা জানবো ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন, গলন এবং স্ফুটন। তোমরা সবাই কখনো না কখনো বরফকে গলে পানি হতে দেখেছো। তোমরা সবাই জানো পানি এবং বরফ একই পদার্থ, সেগুলো আলাদা কিছু নয়, শুধু সেগুলোর অবস্থা আলাদা। যখন এটি পানি হিসেবে থাকে তখন এটি তরল, এবং যখন বরফ হিসেবে থাকে তখন এটি কঠিন। আবার তোমরা সবাই জানো পানিকে তাপ দিলে পানির তাপমাত্রা বাড়তে থাকবে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় সেটি ফুটতে শুরু করবে। তোমাদের কাছে পানির স্ফুটন কি একটি ভৌত পরিবর্তন মনে হয়? হ্যাঁ, অবশ্যই তা একটি ভৌত পরিবর্তন, কারণ তখন শুধু একটি তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হয়েছে। এটি কোনো নতুন পদার্থে পরিণত হয়নি এবং এর বৈশিষ্ট্যেরও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা বলতে পারি ভৌত পরিবর্তন হলো যখন একটি অবস্থার শুধু অবস্থার পরিবর্তন হবে, কিন্তু নতুন কোনো পদার্থের সৃষ্টি হবে না বা এর বৈশিষ্ট্য কিন্তু কোনো পরিবর্তন আসবে না, সেটি হলো ভৌত পরিবর্তন। তোমরা আগেও পদার্থের ভৌত পরিবর্তন সম্পর্কে জেনেছ, সুতরাং বলা যায় পদার্থের যে পরিবর্তনে শুধু অবস্থা বা আকৃতির পরিবর্তন হবে, কিন্তু নতুন কোনো পদার্থ সৃষ্টি হবে না এবং এর ভেতরের ধর্ম একই থাকে, তাকে ভৌত পরিবর্তন বলে। তাহলে পানি এবং পানি থেকে বরফে পরিণত হওয়া একটি ভৌত পরিবর্তন। এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, বরফের পানিতে পরিণত হওয়া পদার্থের একটি ভৌত পরিবর্তন, কারণ এখানে বরফের উপাদানও পানি এবং পানির উপাদানও পানি। তো এখানে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে, ভেতরের কোনো রূপ কিংবা বৈশিষ্ট্য বা ধর্মের পরিবর্তন হচ্ছে না। এজন্য পানি থেকে বরফ বা বরফ থেকে পানি হলো ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন, লোহা মরিচা। তোমরা আগের অধ্যায়ে লোহার মরিচা সম্পর্কে পড়েছ এবং জেনেছ এক টুকরা লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে বাইরে ফেলে রাখলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং তাতে মরিচা ধরে, এবং তখন সেটি ক্রমাগতভাবে ক্ষয়ে যেতে থাকে। সুতরাং লোহাতে মরিচা ধরা একটি রাসায়নিক পরিবর্তন। তার মানে আমরা বলতে পারি রাসায়নিক পরিবর্তন হলো যখন কোনো পদার্থে এমন পরিবর্তন হয় যার ফলে এর বৈশিষ্ট্য এবং ধর্ম পরিবর্তিত হতে থাকে, তখন একে রাসায়নিক পরিবর্তন বলে। এই যে মরিচা আমরা দেখতে পাচ্ছি, লোহার একটি টুকরো বাতাসে যখন জলীয় বাষ্প এবং অক্সিজেনের বিক্রিয়ার ফলে এই যে লোহার টুকরোটিতে মরিচা ধরে এবং ধীরে ধীরে এটি ক্ষয় হয়ে যেতে থাকে, এটি একটি রাসায়নিক পরিবর্তন, কারণ এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়েই কিন্তু এই পরিবর্তনটি হয়েছে এবং এর ভিতরে ধর্ম এবং বৈশিষ্ট্যও কিন্তু পরিবর্তন এসেছে। মরিচা কিভাবে সৃষ্টি হয় সেটা বোঝার জন্য নিম্নত কাজটি আমরা করতে পারি। একটি পানি দ্বারা অর্ধপূর্ণ পাত্র নাও, সাবধানে কয়েকটি পেরেক পানির মধ্যে ছেড়ে দাও, যেন কোনোটি পুরোপুরি ডুবে থাকে, কোনোটি অর্ধেক পানির নিচে এবং অর্ধেক পানির উপরে থাকে। পাত্রটি ২-৩ দিন রেখে দাও। পেরেকগুলোতে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? হ্যাঁ, তুমি দেখতে পাবে যে পেরেকগুলোতে মরিচা ধরেছে, কোনোটাতে বেশি কোনোটাতে কম। তুমি কি কোনোভাবে ব্যাখ্যা করতে পারবে কেন কোনোটাতে বেশি এবং কেন কোনোটাতে কম? এখন চিন্তা করে দেখতে পারো যে লোহাটিতে কি ধরনের পরিবর্তন ঘটেছে। এখানে লোহা ও পানির বিক্রিয়ায় ফেরিক অক্সাইড তৈরি হয়েছে। ফেরিক মানে হলো লোহা, অর্থাৎ এখানে লোহা জলীয় বাষ্প এবং অক্সিজেনের বিক্রিয়ার ফলে যে মরিচা ধরেছে সেটি হলো ফেরিক অক্সাইড, অর্থাৎ এই ফেরিক অক্সাইডকে বলা হচ্ছে মরিচা। এখানে স্পষ্ট যে লোহা ফেরিক অক্সাইড নামক সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয়েছে, অর্থাৎ এই মরিচার রূপান্তরটি কিন্তু রাসায়নিক পরিবর্তন, কারণ এই পদার্থটি প্রথমে ছিল লোহা এবং এখন নতুন করে ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয়েছে।
এজন্য এই পরিবর্তনটি একটি রাসায়নিক পরিবর্তন। ফেরিক অক্সাইড বা মরিচা খসে খসে পড়ে এবং এভাবে লোহা ক্ষয়প্রাপ্ত হয়। কাজেই বলা যায় যে মরিচা ধরার প্রক্রিয়াটি লোহার ক্ষতি সাধন করে। এরকম এক বা একাধিক পদার্থের সম্পূর্ণরূপে ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে রাসায়নিক পরিবর্তন বলে। তার মানে আমরা বলতে পারি যে পরিবর্তনের মাধ্যমে দুটি পদার্থ বা কোনো একটি পদার্থের ধর্ম পরিবর্তন হয়ে যায়, এর বৈশিষ্ট্যটি ভিন্ন রকম হয়ে যায়, তখন একে রাসায়নিক পরিবর্তন বলে। লোহার মতো সকল ধাতু সমানভাবে ক্ষয়প্রাপ্ত হয় না। অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তার উপরে যে অক্সাইডের স্তর তৈরি করে সেটি যথেষ্ট শক্ত এবং সেটি ভেতরের অ্যালুমিনিয়ামকে রক্ষা করে। বাতাসে দূষিত পদার্থ থাকলে সেগুলো তামাকে ধীরে ধীরে আক্রান্ত করে এবং সেটি সবুজ রং ধারণ করে। নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি যে কারণে সবুজ রঙের, কিন্তু কিছু ধাতু যেমন সোনা, প্লাটিনাম উন্মুক্ত বাতাসে রেখে দিলেও ক্ষয়প্রাপ্ত হয় না। এ কারণে এগুলো মূল্যবান এবং বিভিন্ন অলংকার, মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয়, কারণ এই সোনা, প্লাটিনাম কিন্তু বিক্রিয়া করে না। তো উপরে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, দেখো স্ট্যাচু অফ লিবার্টির এই রং কিন্তু পরিবর্তন হওয়ার পেছনের কারণটি হলো রাসায়নিক বিক্রিয়া। একটি রাসায়নিক বিক্রিয়া, তোমরা রাসায়নিক পরিবর্তনের একটি সাধারণ পরীক্ষা যেমন কার্বনের যৌগের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে প্রত্যক্ষ করতে পারো। তো রাসায়নিক বিক্রিয়া এবং পরিবর্তন বোঝার জন্য নিচের সহজ পরীক্ষাটি করা যেতে পারে। প্রথমে কিছু চক গুঁড়া করে নাও, তারপর সেগুলো কোনো পাত্রে অথবা একটি চামচে নাও। এবার একটি ড্রপারের সাহায্যে বা অন্যভাবে সেখানে ফোঁটা ফোঁটা ভিনেগার যোগ করতে পারো। ভিনেগারে অ্যাসিডিক অ্যাসিড থাকে, কাজে তোমরা দেখবে ভিনেগারের অ্যাসিডিক অ্যাসিড চকের গুঁড়ার সঙ্গে বিক্রিয়া করে বুদবুদ তৈরি করছে। বুদবুদ সৃষ্টির কারণ হচ্ছে চক, যা মূলত ক্যালসিয়াম কার্বনেট। তো চক হলো ক্যালসিয়াম কার্বনেট, তার সঙ্গে ভিনেগার যোগ করার ফলে এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে, ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তো এই কার্বন ডাইঅক্সাইডের কারণেই কিন্তু আমরা বুদবুদ দেখেছি। এটা তাহলে কি ধরনের পরিবর্তন? অবশ্যই রাসায়নিক পরিবর্তন, কারণ উৎপন্ন পদার্থ ক্যালসিয়াম অ্যাসিটেট বা কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এই ক্যালসিয়াম কার্বনেট এবং অ্যাসিটিক অ্যাসিডের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং এগুলো বৈশিষ্ট্য কিন্তু আলাদা। অর্থাৎ উপাদান ছিল চক এবং অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগার, কিন্তু এই দুটি বিক্রিয়া করে নতুন যে পদার্থটি হলো সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, যেটি সম্পূর্ণ ভিন্নধর্মী। এজন্য আমরা বলতে পারবো এটি একটি রাসায়নিক বিক্রিয়া। এই পরীক্ষায় তোমরা চকের পরিবর্তে ডিমের খোসাও ব্যবহার করতে পারো, কারণ সেটি ক্যালসিয়াম কার্বনেটে পরিপূর্ণ। প্রত্যাবর্তী পরিবর্তন, কোন বস্তুর পরিবর্তনকে আমরা ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ছাড়াও প্রত্যাবর্তী পরিবর্তন এবং অপ্রত্যাবর্তী পরিবর্তন এই দুভাগেও ভাগ করতে পারি। যে পরিবর্তন স্থায়ী নয় এবং পরিবর্তিত বস্তুকে তার ধর্ম ঠিক রেখে ঠিক আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাকে প্রত্যাবর্তী পরিবর্তন বলে। তার মানে যে পরিবর্তনটি স্থায়ী থাকবে না এবং ঠিক আগের অবস্থায় নিয়ে আসা যাবে, তাই হলো প্রত্যাবর্তী পরিবর্তন। এই ধরনের পরিবর্তনে শুধু বাহ্যিক অবস্থারই পরিবর্তন ঘটে, কিন্তু নতুন ধরনের কোনো পদার্থের সৃষ্টি হয় না। গলন, স্ফুটন, বাষ্পীভবন, শীতলীকরণ, ঘনীভবন, দ্রবীভূতকরণ হলো প্রত্যাবর্তী প্রক্রিয়ার কিছু উদাহরণ। তো প্রত্যাবর্তী পরিবর্তনের ফলে পরিবর্তিত বস্তুকে এক বা একাধিক পদ্ধতি অনুসরণ করে পূর্বের অবস্থায় ফেরত আনা যায়। তোমরা আগের একটি অধ্যায়ে তাপ প্রদানের মাধ্যমে পদার্থের অবস্থার পরিবর্তন এবং সেগুলোর প্রসারণের কথা জেনেছ। এই পরিবর্তনগুলো একই সঙ্গে ভৌত পরিবর্তন এবং প্রত্যাবর্তী পরিবর্তন। তো এখানে আমরা কিছু পদার্থের পরিবর্তন দেখতে পাচ্ছি, এগুলো ভৌত পরিবর্তন কিন্তু প্রত্যাবর্তী নয়। যেমন কাঁচি দিয়ে ফিতা কাটা, লেবু কাটা কিংবা কাগজ কাটা, এগুলো ভৌত পরিবর্তন কিন্তু প্রত্যাবর্তী পরিবর্তন নয়, কারণ এগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। প্রত্যাবর্তী পরিবর্তন, অপরদিকে যে ধরনের পরিবর্তন স্থায়ী এবং পরিবর্তিত বস্তুকে কোনো প্রকারে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তাকেও প্রত্যাবর্তী পরিবর্তন বলে। নতুন বস্তু সৃষ্টি এ ধরনের পরিবর্তনের অন্তর্ভুক্ত। রান্না করা, পোড়ানো, গুঁড়া করা ইত্যাদি হলো কিছু পদ্ধতি যার ফলে অপ্রত্যাবর্তী পরিবর্তন সংঘটিত হয়। যেমন একটি কাঁচা ডিম সিদ্ধ করা হলে সেটিকে কোনোভাবে কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তো এজন্য এটি হলো একটি অপ্রত্যাবর্তী পরিবর্তন। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে প্রত্যাবর্তী পরিবর্তনগুলো হচ্ছে ভৌত পরিবর্তন, কিন্তু সকল ভৌত পরিবর্তনই কিন্তু প্রত্যাবর্তী নয়। যেমন একটি রাবার ব্যান্ড টেনে লম্বা করা যায় এবং সেটি ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে বলে এটি প্রত্যাবর্তী পরিবর্তন। এটি একটি ভৌত পরিবর্তন এবং একই সাথে প্রত্যাবর্তী পরিবর্তন।
যদি রাবার ব্যান্ডটি অনেক বেশি টেনে ছিঁড়ে ফেলা হয় তাহলে সেটি যদিও তখনও ভৌত পরিবর্তন কিন্তু প্রত্যবর্তী পরিবর্তন নয়, কারণ রাবারটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না। প্রত্যাবর্তী পরিবর্তন তখনই হবে যখন বস্তুটিকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। অন্যদিকে রাসায়নিক পরিবর্তনগুলো সবসময়ই অপ্রত্যবর্তী পরিবর্তন, কারণ সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। প্রত্যবর্তী প্রক্রিয়ার সাহায্যে পদার্থকে পুনরায় ব্যবহার্য করা। প্রত্যবর্তী পরিবর্তনের মাধ্যমে প্লাস্টিককে রিসাইকেল বা পুনরায় ব্যবহার করা যায়। পাশের ছবিতে এই যে প্লাস্টিক রিসাইকেল চক্র দেখানো হয়েছে। প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিস যেমন পানির বোতল, খাবার সংরক্ষণের পাত্র ইত্যাদির আকৃতি পরিবর্তন করে নতুন নতুন পাত্র তৈরি করা যায়। আবার রিসাইকেল করা প্লাস্টিকের সাহায্যে বিভিন্ন ফার্নিচার, খেলার মাঠের জিনিসপত্র ইত্যাদি সহ আরো অনেক কিছু তৈরি করা যায়। এখানে আমাদের রিসাইকেল চক্রটি দেখানো হচ্ছে। আমরা সকলেই জানি যে বিভিন্ন পদার্থকে যতটা সম্ভব রিসাইকেল করে পুনরায় ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিবেশের আবর্জনার পরিমাণ কমাতে সহায়তা করে। এছাড়া নতুন উপকরণ তৈরিতেও ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে সহায়তা করে। এখানে উল্লেখ্য যে কাঁচ এবং প্লাস্টিকের রিসাইকেল সম্ভব, কারণ উভয়েই রাসায়নিক বৈশিষ্ট্যগুলো এমন যে তাদের উত্তপ্ত এবং ঠান্ডা করা যায়, এবং উত্তপ্ত বা ঠান্ডা করার পরও বৈশিষ্ট্য একই রকম থাকে। কাচের মতো কাগজ তৈরির পদ্ধতিও প্রত্যাবর্তী পরিবর্তন কাচের মতো কাগজ তৈরির পদ্ধতিও প্রত্যাবর্তী পদ্ধতি। কাগজকে রিসাইকেল করা যায়। পৃথিবীব্যাপী প্রচুর পরিমাণে ব্যবহার করা কাগজ থেকে এ ধরনের রিসাইকেল পদ্ধতির মাধ্যমে পুনরায় ব্যবহার্য বিভিন্ন কাগজ তৈরি করা হয়ে থাকে। নষ্ট কাগজে পানি এবং কিছু রাসায়নিক পদার্থ যোগ করে এবং পরিষ্কার করা সহ কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে আবার আগের মতো কিন্তু কাগজ তৈরি করা সম্ভব। ধাতুর ক্ষয়রোধ। ধাতুর তৈরি জিনিস যদি ক্রমাগত ক্ষয় হতে থাকে তাহলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। আমরা যদি এগুলো যথাযথ ব্যবহারের ব্যাপারে যথেষ্ট সচেতন হই তাহলে ক্ষয় রোধ করা সম্ভব। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে লোহার ক্ষয় রোধের জন্য কিভাবে মরিচা বন্ধ করা যেতে পারে। দৈনন্দিন জীবনে আমরা যদি লোহার তৈরি বিভিন্ন জিনিস যেমন খন্তা, হাতুড়ি, হুক, পেরেক ইত্যাদি পানি থেকে দূরে রাখি তাহলে দ্রুত মরিচা ধরবে না। এছাড়া সেগুলোতে তেল বা গ্রিস দ্বারা আবৃত করে রেখেও মরিচা কমানো যায়। তবে সঠিকভাবে মরিচা রোধ করার জন্য গ্যালভানাইজিং করে, রং করে কিংবা তড়িৎ প্রলেপনের মাধ্যমে মরিচা রোধ করা যায়। বিশেষ প্রয়োজনে সম্ভব হলে মরিচাবিহীন ইস্পাত ব্যবহার করা যেতে পারে। তো এখন আমরা গ্যালভানাইজিং সম্পর্কে জানবো। আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে দস্তা বা জিঙ্ক ব্যবহার হয়ে থাকে। এসব কাজের মধ্যে গ্যালভানাইজিং এর জন্য দস্তার ব্যবহার অন্যতম। লোহার তৈরি জিনিসের উপর দস্তার প্রলেপ দেওয়াকেই গ্যালভানাইজিং বলে। এক্ষেত্রে দস্তার প্রলেপ লোহাকে পানি এবং অক্সিজেনের সংস্পর্শে আসতে বাধা দেয়। তার মানে আমরা বলতে পারি কোন একটি লোহার জিনিসের উপর দস্তার যখন প্রলেপ দেওয়া হয় এই দস্তায় লোহার পর্যন্ত পানিকে পৌঁছতে বাধা দেয়, ফলে এখানে কিন্তু আর কোনো মরিচা আসে না এবং ধাতুটি মরিচা থেকে রক্ষা পাবে। ধাতুগুলোকে দস্তার পরিবর্তে টিনের প্রলেপ দিয়েও মরিচা থেকে রক্ষা করা যায়। তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। তড়িৎ প্রলেপন হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে অধিক সক্রিয় ধাতুর উপরে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কম সক্রিয় ধাতুর একটি প্রলেপ সৃষ্টি করে অধিক সক্রিয় ধাতুকে মরিচা থেকে রক্ষা করা হয়। লোহার তৈরি জিনিসকে সাধারণত তামা, ক্রোমিয়াম, টিন অথবা নিকেল দিয়ে তড়িৎ প্রলেপন করা হয়। তার মানে তড়িৎ দিয়ে এর উপর একটি প্রলেপ দেওয়া হয়, অর্থাৎ তামা, ক্রোমিয়াম কিংবা টিনের প্রলেপ দেওয়া হয়। তো এর মাধ্যমে গহনার সৌন্দর্য ও সাজসজ্জা বাড়ানো যায় এবং চামচ, ছুরি, বিভিন্ন মোটর যন্ত্রাংশ ইত্যাদির স্থায়িত্ব বৃদ্ধি করা যায়। এটি শুধু ধাতুর ক্ষয় রোধ করে না, বরং এটাকে আকর্ষণীয় এবং চকচকে করে তোলে। রং করার মাধ্যমেও ধাতুর ক্ষয় রোধ করা যায়। ক্ষয় রোধ করার জন্য আমাদের বাসার রেলিং, সেলফ, গাড়ি কিংবা ইস্পাতের তৈরি বিভিন্ন জিনিসে রং করা হয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে রং একসময় নষ্ট হয়ে যায়, তখন এসব জিনিসকে আবার সঙ্গে সঙ্গে রং করে ফেলা ভালো। মরিচাহীন ইস্পাত। তোমরা কি জানো মরিচাহীন ইস্পাত বা স্টেইনলেস স্টিল কি এবং কেন এতে মরিচা পড়ে না? মরিচাহীন ইস্পাত কার্বন, নিকেল এবং ক্রোমিয়ামকে লোহার সঙ্গে মিশ্রিত করে তৈরি করা হয়। মূলত এটি এমন একটি মিশ্রণ যেটি লোহার চেয়েও কয়েক গুণ শক্ত। মজার ব্যাপার হলো তাতে মরিচা ধরে না। তো নিচে একটি পরীক্ষা আমাদের এখানে দেওয়া আছে। একটি
পাতের 2/3 পানি দিয়ে তাতে একটি পেরেক এবং একটি মরিচাহীন ইস্পাত দিয়ে তৈরি একটি চামচ কিছুদিনের জন্য ডুবিয়ে রাখো। চামচটিতে কোনো প্রকার মরিচা দেখতে পেয়েছো? না, কারণ মরিচাহীন ইস্পাতের ধর্ম সাধারণ লোহার থেকে আলাদা। এখানে কিন্তু চামচটিতে কোনো মরিচা আসবে না, কিন্তু পেরেকটিতে আমরা মরিচা দেখতে পাবো। তো মরিচাহীন ইস্পাতের ধর্ম সাধারণ লোহার থেকে আলাদা, সুতরাং এটি পানি এবং অক্সিজেনের সঙ্গে কোনরূপ বিক্রিয়া না করায় মরিচার সৃষ্টি হয়নি। কিন্তু পেরেকটিতে মরিচার সৃষ্টি হয়েছে, কারণ এটি সাধারণ লোহার তৈরি। দহন বলতে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া বোঝানো হয় যেখানে কোনো বস্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আলো এবং তাপ সৃষ্টি করে। স্বাভাবিকভাবে এটি একটি অপ্রত্যাবর্তী পরিবর্তন, কারণ এই পরিবর্তনকে কিন্তু পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে সবসময় এই দহনের উদাহরণ হিসেবে আগুন চলতে দেখেছো। তুমি যদি একটি মোমবাতি কিভাবে জ্বলে সেটি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করো, তাহলে দহনের ব্যাপারটি আরো ভালোভাবে বুঝতে পারবে। মোম জ্বালার সময় কিছু অংশ গলে তরলে রূপান্তরিত হয়ে সলিতা বেয়ে উপরে উঠে পুড়ে যায়। উত্তাপে বাষ্পীভূত মোম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানিতে পরিণত হওয়ার সময়ে আলো এবং তাপ তৈরি করে। যেহেতু প্রস্তুত হওয়া কার্বন ডাই অক্সাইড বর্ণহীন এবং পানি উত্তাপে বাষ্পে পরিণত হওয়ায় আমরা তা দেখতে পারি না, এখানে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়। কারণ মোম পুড়ে তৈরি হওয়া যে কার্বন ডাই অক্সাইড এবং পানি মোম থেকে সম্পূর্ণ আলাদা পদার্থ, তাই আমরা বলতে পারি মোমের জ্বলনকে একটি রাসায়নিক পরিবর্তন, এবং এগুলোর বৈশিষ্ট্য মোম থেকে ভিন্ন। অন্যদিকে যে অংশটি গলে নিচে এসে ঠান্ডা হয়ে জমাট বেঁধেছে সেখানে রাসায়নিক পরিবর্তন না হয়ে ভৌত পরিবর্তন সংঘটিত হয়েছে, কারণ মোম গলে অবস্থার পরিবর্তনের মাধ্যমে এবং ধর্মের কোনো পরিবর্তন না করে পুনরায় তা শীতল হয়ে জমাট বেঁধে আগের মোমের অবস্থায় ফিরে আসে। তাহলে আমরা বলতে পারি মোমের এই যে জ্বলন অর্থাৎ দহন, এটি হলো রাসায়নিক পরিবর্তন। কিন্তু যেই মোম গলে নিচে পড়ছে সেটি আবার শীতল হয়ে পুনরায় মোমে রূপান্তরিত হচ্ছে, এজন্য এটি হলো ভৌত পরিবর্তন। অর্থাৎ মোমের দহন হলো রাসায়নিক পরিবর্তন, এবং যে মোম গলে পড়েছে গলিত মোমগুলো হলো ভৌত পরিবর্তন। তো মোম গলে অবস্থার পরিবর্তনের মাধ্যমে এবং ধর্মের কোনো পরিবর্তন না করে পুনরায় তা শীতল হয়ে জমাট বেঁধে আগের অবস্থায় ফিরে গেছে। স্বাভাবিকভাবে এই গলন এবং ঘনীভবন একটি প্রত্যাবর্তী পরিবর্তন, কারণ এই মোম সংগ্রহ করে সেগুলো দিয়ে কিন্তু আবার নতুন একটি মোমবাতি তৈরি করা সম্ভব। আমাদের বাসায় প্রাকৃতিক গ্যাস এবং লাকড়ি বা খড়কুটো পুড়িয়ে রান্না করাও দহনের উদাহরণ। প্রতি ক্ষেত্রেই আলো ও তাপ উৎপন্ন হয় এবং এর ফলে কিন্তু রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়। দৈহিক শক্তি, আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই তা আমাদের পাকস্থলীতে গিয়ে জমা হয়। হজম হওয়ার পরে পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে শোষিত হয়। আমাদের দেহকোষে যেসব উপাদান ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন করে। এই প্রক্রিয়াটি দহনের মতোই একটি প্রক্রিয়া, কারণ সেটি সম্পন্ন করার জন্য দেহকোষে রক্ত অক্সিজেন সরবরাহ করে এবং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাপের সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয়। এই প্রক্রিয়ায় যে শক্তি তৈরি হয় আমরা সেসব শক্তি ব্যবহার করে সারাদিন বিভিন্ন কাজ করে থাকি। যদি তাপশক্তি তৈরি না হতো আমরা কাজ করার জন্য কোনো শক্তি পেতাম না। বড় দাবানল, ছোট মোমবাতি কিংবা আমাদের দেহকোষের দহন সবগুলোই আসলে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। পানি চক্র, তোমরা সবাই জানো যে আমরা বিভিন্ন উৎস থেকে পানি পেয়ে থাকি, যেমন বর্ষাকালে বৃষ্টি থেকে আমাদের দেশে পানি আসে। মধ্যে মধ্যে উজান থেকে ঢল নেমে দেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে তলিয়ে যায়। সেসব বন্যার পানি কোথা থেকে আসে, আবার বর্ষা শেষে বৃষ্টির পানি যায় বা কোথায়, পরের বছর সেগুলো আবার ফিরে আসেই বা কোথা থেকে? পৃথিবীতে পানির এক উৎস থেকে আরেক উৎসে এলে একটি চক্রের মাধ্যমে স্থানান্তরিত হয়। তোমরা কি জানো কিভাবে বৃষ্টি হয়? সূর্যের তাপে পৃথিবী পৃষ্ঠে থাকা পানি বাষ্পে পরিণত হয়। পুকুর, নদী, সাগর, খালে থাকা পানি থেকে সৃষ্ট সেই জলীয় বাষ্প উপরে গিয়ে শীতল হয়ে পানির কণায় পরিণত হয়। এই পানির কণাগুলো একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে, যা আকাশে ভেসে বেড়ায়। ছোট ছোট কণাগুলো একত্রিত হয়ে বড় কণার সৃষ্টি করে, যেগুলো পরবর্তীতে বৃষ্টির পানি হিসেবে আমাদের পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। মেঘের পানির কণাগুলো যখন খুব বেশি ঠান্ডা হয় তখন তা জমাট বেঁধে বরফের কণায় পরিণত হয়।
এবং সেগুলো শিলাবৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠে এসে পতিত হয়। বৃষ্টির পানি যায় নদীতে এবং ধীরে ধীরে নদী থেকে সাগরে প্রবাহিত হয়। এভাবে ভূপৃষ্ঠের পানি বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয়ে পুনরায় আবার ভূপৃষ্ঠে বৃষ্টি হিসেবে ফিরে আসে। এই বৃষ্টির পানি আবার নদীতে যায়, তারপরে আবার সাগরে। পানির এই চলাচলকেই বলে পানি চক্র। তো উপরের একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে নদীর পানি, এই নদীর পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে মেঘ হয়ে আকাশে উড়ে যায়। ছোট ছোট কণা আকারে জমা থাকে। ধীরে ধীরে ছোট ছোট এই কণাগুলো বড় হতে থাকে এবং বৃষ্টি আকারে ঝরে পড়ে। এবং এই বৃষ্টি থেকে কিন্তু নদী আবার পানি পায়। তো এই প্রক্রিয়াটি কিন্তু চক্র আকারে চলতে থাকে। একেই বলে পানি চক্র। আমরা জানি যে পানির একটি অংশ মাটির নিচে গিয়ে জমা হয়, সেটাকে ভূগর্ভস্থ পানি বলে। অর্থাৎ বৃষ্টির যে পানি পড়ে সেই পানির কিছু অংশ মাটির নিচে গিয়ে জমা হয় এবং সেই পানিকে বলা হয় ভূগর্ভস্থ পানি। আমরা প্রায় সেটা উত্তোলন করে পান করার কাজে, ধোয়া মোছার কাজে এবং সেচের কাজে ব্যবহার করে থাকি। কোনো কোনো স্থানে বাতাস কিছু জলীয় বাষ্পকে মেঘ হিসেবে বহন করে পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। মেঘ ঠান্ডা হয়ে সেখানে তুষারের সৃষ্টি করে। গরমকালে সূর্যের তাপে তুষার গলে পানিতে পরিণত হয় এবং পাহাড় থেকে নিচে নেমে আসতে থাকে। এভাবে পাহাড়ের ঢালে ছোট ছোট নদীর সৃষ্টি হয়। এসব ছোট ছোট নদী আবার সমতল ভূমিতে পতিত হয়ে বড় নদীর সৃষ্টি করে। তার মানে ছোট নদীগুলো সৃষ্টি হয় ওই যে সূর্যের তাপের যে তুষারগুলো গলে, তুষারের গলিত পানিগুলো পাহাড় থেকে ধীরে ধীরে নিচে নেমে আসতে থাকে। এভাবেই ছোট নদীর সৃষ্টি হয়। ছোট নদী থেকে বড় নদীর সৃষ্টি করে। সবশেষে সেই পানি গিয়ে সাগরে পড়ে। ভূপৃষ্ঠের পানি থেকে মেঘ, মেঘ থেকে পাহাড়ের তুষারের মাধ্যমে পানি চক্রে আসে। পুনরায় আবার তুষার গলা পানি নদীতে প্রবাহিত হয়ে সর্বশেষ সাগরে গিয়ে পড়ে। এভাবে পানিচক্র আবর্তিত হয়। পানিচক্রের সঙ্গে জড়িত দুইটি প্রক্রিয়া হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন। বাষ্পীভবনের মাধ্যমে পানি নদী, নালা, খাল, বিল, পুকুর ইত্যাদি থেকে সূর্যের তাপে বায়ুমণ্ডলে বাষ্প আকারে চলে আসে। অর্থাৎ এই যে পুকুর, বিল, নদী, নালার পানিগুলোতে যখন সূর্যের তাপ পড়ে, সেই তাপে পানিগুলো বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে চলে যায়। এই জলীয় বাষ্প ধীরে ধীরে যখন উপরে উঠতে থাকে তখন তাপমাত্রা কম থাকায় জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে ছোট ছোট পানির কণায় পরিণত হয়ে মেঘে রূপান্তরিত হয়। পানিচক্রের সঙ্গে জড়িত অন্য দুটি প্রক্রিয়া হচ্ছে কঠিনীভবন এবং তরলীভবন। বিশেষ ক্ষেত্রে পানিচক্রে ছোট ছোট পানির বিন্দু কঠিনীভবনের মাধ্যমে জমাট বেঁধে বরফে পরিণত হয়, যা পাহাড়ের চূড়ায় জমা থাকে এবং গরমের সময় তরলীভবনের মাধ্যমে সেই বরফই গলে আবার পানিতে প্রবাহিত হয়। এখানে উল্লেখ্য যে এই চারটি প্রক্রিয়াই ভৌত পরিবর্তন। কারণ ভৌত পরিবর্তন হলো এই প্রক্রিয়াটিতে কিন্তু মূল ধর্ম বা বৈশিষ্ট্যের কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আকার বা অবস্থার পরিবর্তন হয়। এই যে বরফ, আবার বরফ গলে পানি, সেই পানি থেকে কঠিনীভবনের মাধ্যমে বরফ, আবার বরফ থেকে পানি। তো এটি হলো ভৌত পরিবর্তন। কারণ এর মাধ্যমে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে, কোনো রাসায়নিক পরিবর্তন বা ধর্মের পরিবর্তন, এই যে পদার্থগুলো ধর্মের কোনো পরিবর্তন হচ্ছে না। কার্বন চক্র। কার্বন চক্র মূলত দেখায় কিভাবে কার্বন পরমাণু চক্রাকার প্রক্রিয়ায় এক অবস্থা বা মাধ্যম থেকে আরেক অবস্থায় স্থানান্তরিত হয়। কার্বন চক্রের একটা ছবি পাশে দেওয়া হলো। এখানে আমরা কার্বন চক্রের বিভিন্ন স্তরগুলো বুঝতে পারবো। প্রথম ধাপে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদে প্রবেশ করে এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের সহায়তায় পানি এবং কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তাদের খাদ্য এবং আমাদের জন্য অক্সিজেন তৈরি করে। দ্বিতীয় ধাপে বিভিন্ন প্রাণী এসব উদ্ভিদ ভক্ষণ করে। এখানে আমরা প্রাণী দেখতে পাচ্ছি, এই প্রাণীরা এই উদ্ভিদদের ভক্ষণ করে এবং প্রাণীদেহে এই কার্বন পরমাণু সঞ্চিত হয়। তৃতীয় ধাপে মৃত্যুর পর এই প্রাণী যখন মারা যাবে, এসব প্রাণী এবং গাছপালা ব্যাকটেরিয়ার দ্বারা ভেঙে যায়, তখন তার একটি অংশ সরাসরি কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে কার্বন চক্রটি সম্পন্ন করে। তৃতীয় ধাপের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো উদ্ভিদ এবং প্রাণীর এই যে জীবাশ্ম অর্থাৎ মৃতদেহ পচে
এই যে প্রাণীর জীবাশ্ম জ্বালানিতে রূপান্তর। জীবাশ্ম জ্বালানিতে কার্বন এবং হাইড্রোজেন থাকে, সেগুলো পচনশীল উদ্ভিদ এবং প্রাণী থেকে তৈরি হয়। মৃত উদ্ভিদের দেহ ব্যাকটেরিয়ার দ্বারা ভেঙে গিয়ে একটা নির্দিষ্ট অবস্থায় মাটির নিচে জীবাশ্ম জ্বালানি হিসেবে জমা থাকে। তার মানে এই উদ্ভিদ এবং প্রাণী মারা যাওয়ার পর মাটির সাথে মিশেই জীবাশ্ম জ্বালানি সৃষ্টি করে। প্রাকৃতিক গ্যাস, কয়লা, কেরোসিন অথবা পেট্রোল এই প্রক্রিয়ায় তৈরি হয়। জীবাশ্ম জ্বালানি আমরা নানান কাজে, গাড়িতে, শিল্প কারখানায় এবং আরো অনেক কিছুতেই ব্যবহার করে থাকি। তার মানে আমরা বলতে পারি এই কার্বন চক্রের মূল কথা হলো উদ্ভিদ সূর্যের আলো, মাটি থেকে পানি ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের জন্য অক্সিজেন তৈরি করে এবং নিজের জন্য কার্বন ডাই অক্সাইড তৈরির মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে। আবার প্রাণী এই উদ্ভিদ খাওয়ার মাধ্যমে নিজের শরীরে কার্বনকে, এই যে কার্বনের পরমাণু সঞ্চিত রাখেন এবং উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পর তাদের মৃতদেহ পচে জীবাশ্ম জ্বালানি সৃষ্টি করে। পরবর্তীতে এই জীবাশ্ম জ্বালানি থেকে কিন্তু আমরা প্রাকৃতিক গ্যাস, কয়লা, কেরোসিন অথবা পেট্রোল এই প্রক্রিয়ায় পেয়ে থাকি। জীবাশ্ম জ্বালানি এই ধরনের পরিবর্তনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড এবং পানিতে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে চক্রটি সম্পূর্ণ করে। গাছপালা বা উদ্ভিদ তখন বায়ুমণ্ডল থেকে সালোকসংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পুনরায় চক্রটি শুরু করে। এছাড়াও মানুষের মতো প্রাণীকুল এবং উদ্ভিদ শ্বসনের সময় কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। অর্থাৎ মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কিন্তু এই উদ্ভিদ সে মানুষের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নেয় এবং বায়ুতে প্রাণীর জন্য অক্সিজেন ছেড়ে দেয়। অন্যদিকে সমুদ্রের পানিতে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয়, যেগুলো সামুদ্রিক প্রাণীর মাধ্যমে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কার্বন চক্রটি পানি চক্র থেকে ভিন্ন। এখানে বিভিন্ন ধাপে যে পরিবর্তন হয় সেগুলো কোনোটিই ভৌত পরিবর্তন নয়। তো কার্বন চক্রের প্রতিটি পরিবর্তনই কিন্তু রাসায়নিক পরিবর্তন। কারণ আমরা জানি রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কিন্তু কোনো পদার্থের ধর্ম, বৈশিষ্ট্য, আকার আকৃতি বিভিন্নভাবে পরিবর্তন হতে থাকে। তো কার্বন চক্রের এই বিভিন্ন ধাপের পরিবর্তনগুলো কিন্তু রাসায়নিক পরিবর্তন। অক্সিজেন চক্র, তো এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। অক্সিজেন চক্র হলো অক্সিজেনের জৈব রাসায়নিক চক্র। এই চক্রটি মূলত বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বজায় রাখার কাজ করে থাকে। তোমরা জানো উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন ত্যাগ করে এবং নিজের জন্য খাদ্য সংরক্ষণ করে। অন্যদিকে মানুষ সহ অন্যান্য প্রাণীকুল উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেনের সঙ্গে খাদ্যের দহনের মাধ্যমে নিজের জন্য শক্তি উৎপন্ন করে। তো ছবিটি যদি আমরা একটু পর্যালোচনা করি, এই উদ্ভিদ সূর্যের আলো, মাটির নিচ থেকে পানি গ্রহণ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত করে এবং নিজের জন্য কার্বন তৈরি করে। তো উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে থাকি। মানুষ এবং প্রাণী উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং সেই ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে নেয়। তার মানে আমরা বলতে পারি উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, সেই ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ পুনরায় গ্রহণ করে নেয়। তো এটাই হলো অক্সিজেন চক্র। মানুষও অন্য প্রাণীকুল কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, যা উদ্ভিদ পুনরায় তাদের খাবার এবং অক্সিজেন তৈরিতে ব্যবহার করে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে সালোকসংশ্লেষণ, পানিচক্র, কার্বন চক্র এবং অক্সিজেন চক্র খুব নিবিড়ভাবে সরাসরি অথবা পরোক্ষভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত। তো আশা করি এই অধ্যায় থেকে তোমরা অক্সিজেন চক্র, কার্বন চক্র, পানি চক্র এই বিভিন্ন বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।